সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লক্ষ্মীস স্টুডিও। আর লক্ষ্মীস স্টুডিওর নিয়মিত আয়োজনে আজ থাকছে মোতাহের হোসেন চৌধুরীর একটি প্রবন্ধ, মূল্যবোধ ও যুক্তিবিচার। পেরিক্লিসীয় এথেন্স, রেনেসাসের ইটালি ও অষ্টাদশ শতকের ফরাসি দেশ, এই সভ্যতাত্রয়ের যে সাধারণ বৈশিষ্ট্য তাকে দুটি ভাগে ভাগ করা যায়: মূল্যবোধ ও যুক্তিবিচারের প্রভুত্ব। এই দুই বৈশিষ্ট্য যে সবসময় আলাদা আলাদাভাবে কাজ করে তা নয়, প্রায়ই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। যুক্তিবিচার দৃঢ় মূল্যবোধ ও মূল্যবোধ স্নিগ্ধ যুক্তিবিচার, প্রায় প্রতি সভ্যতাই এই দুই বৈশিষ্ট্য বিদ্যমান। এখানে প্রশ্ন হবে, মূল্যবোধ কাকে বলে, আর যুক্তিবিচার জিনিসটাই বা কি? নিকটবর্তী স্থূল সুখের চেয়ে দূরবর্তী সূক্ষ্ম সুখকে, আরামের চেয়ে সৌন্দর্যকে, লাভজনক যন্ত্রবিদ্যার চেয়ে আনন্দপ্রদ সুকুমার বিদ্যাকে শ্রেষ্ঠ জানা এবং তাদের জন্য প্রতীক্ষা ও ক্ষতি স্বীকার করতে শেখা, এসবই মূল্যবোধের লক্ষণ। আর এসবের অভাবই মূল্যবোধের অভাব। যুক্তিবিচারের প্রভুত্ব বলতে বোঝায় জীবনের সকল ব্যাপারকে বিচার বুদ্ধির কষ্টিপাথরে যাচাই করে নেবার প্রবণতা। যুক্তিবিচার সকলের ভেতরেই কিছু না কিছু থাকে, কিন্তু এই থাকা সাধারণভাবে থাকা নয়, বিশেষ ও ব্যাপকভাবে থাকার কথাই বলা হচ্ছে। এ যেন যুক্তিবিচারের পূজা, অর্থাৎ তার আদেশ পালন, কার্যসিদ্ধির জন্য তার নামমাত্র ব্যবহার নয়। নিরঞ্জন শুভ্রবুদ্ধি যুক্তিবিচার। স্বার্থের দাগ লাগা বুদ্ধিকে যুক্তিবিচারের সম্মান দেওয়া যায় না। তখন সে আর প্রভু নয়, গোলাম। আমাদের স্বার্থের মোট বয়ে বেড়ানো তার কাজ। সচরাচর আমরা যে বুদ্ধির পরিচয় দিয়ে থাকি সে এই স্বার্থের মোট বওয়া গোলাম বুদ্ধি, মুক্ত নিরঞ্জন প্রভু বুদ্ধি নয়। বুদ্ধি কি করে স্বার্থ কলঙ্কিত হয়ে তার নিরঞ্জনত্ব হারিয়ে বসে, যত্রতত্রই তার নজির পাওয়া যায়। সেজন্য বিশেষ অনুসন্ধানের প্রয়োজন হয় না। তথাপি একটা দৃষ্টান্ত দেওয়ার লোভ সংবরণ করতে পারছি না। সেদিন আমরা কয়েকজন বন্ধু মিলে ধর্ম, রাজনীতি, হিন্দু মুসলমান সমস্যা ইত্যাদি আলোচনা করছিলুম। কথায় কথায় একজন বলে উঠল, আরে ছি, হিন্দু মুসলমানের মিলনের কথা আর তুলনা, তা কখনো সম্ভব হতে পারে না। যারা আমাদের এতটা অবজ্ঞা করে যে আমাদের নামগুলো পর্যন্ত শুদ্ধ উচ্চারণ করতে কি লিখতে পারে না, তাদের সঙ্গে মিল হতে পারে কি করে? অথচ দেখো না, আমরা কত সহজে তাদের নামগুলো, শুধু তাই নয়, তাদের দেবতাদের নামগুলো পর্যন্ত লিখে যেতে পারি, কোথাও একটুকু বানান ভুল না করে। উপস্থিত সকলেই কথাটাই সায় দিলেন, আমিও বাদ রইলুম না। কিন্তু নির্জনে চিন্তা করতে গিয়ে যখন নিরঞ্জন শুভ্র বুদ্ধির আলোক লাভ করলুম, তখন বুঝতে পারলুম ভুল হয়ে গেছে। না ভেবে চিনতে তখন কথাটাই সায় দেওয়া ঠিক হয়নি। মুসলমান যে হিন্দুর নামগুলো যথাযথ বানান ও উচ্চারণ করতে পারে, সে মুসলমানের গুণে নয়। কেননা বাংলা মুসলমানের মাতৃভাষা, আর হিন্দু নামকরণ সে ভাষাতেই হয়ে থাকে। আর হিন্দু যে মুসলমানের নামগুলো বিশুদ্ধভাবে বানান ও উচ্চারণ করতে পারে না, সে হিন্দুর দোষ নয়। কেননা মুসলমানের নামকরণ সাধারণত যে দুটি ভাষায় হয়ে থাকে, সেই আরবি ও ফার্সি ভাষা হিন্দুর মাতৃভাষা নয়। হিন্দুর কথা না হয় থাক, শতকরা কজন মুসলমান মুসলমানের নামগুলো, সেসবের মধ্যে নিজেদেরগুলোও অন্তর্ভুক্ত, ঠিকমতো বানান ও উচ্চারণ করতে পারে, তা ভেবে দেখার বিষয়। অবশ্য ইচ্ছাকৃত ত্রুটি যে নেই তা নয়, কিন্তু বেশিরভাগই অনিচ্ছাকৃত ত্রুটি। পরদিন কথাটা বন্ধুদের বললুম, কিন্তু তাদের অপ্রসন্নতাব্যঞ্জক মুখভঙ্গি দেখে এ সম্বন্ধে অধিক আলাপ করা আর সঙ্গত মনে হলো না। সত্যের জন্য যাদের উন্মুখতা নেই, তাদের সত্য জানানোর চেষ্টা বিড়ম্বনা মাত্র। তর্ক করে লাভ নেই, তাতে খামোকা মন বিগড়ে যায় এবং শেষ পর্যন্ত সত্যকে পাওয়ার আগ্রহ তলিয়ে গিয়ে জয়ের ইচ্ছায় বড় হয়ে ওঠে। এরূপ ক্ষেত্রে বুদ্ধির জগৎ ছেড়ে প্রাণের জগতে নেমে আসা স্বাস্থ্যকর। আমিও তাই করলুম।
তর্ক ছেড়ে দিয়ে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা শুরু করলুম। যাক, যা বলছিলাম, সংকীর্ণ বুদ্ধি তথা যুক্তিতর্ক নয়, উদার বুদ্ধি তথা যুক্তিবিচার সভ্যতা, আর তার অভাবই বর্বরতা। তাই বুদ্ধিকে নিজের কাজে না লাগিয়ে নিজেকে বুদ্ধির কাজে লাগানো দরকার, নইলে বুদ্ধির শুভ্রতা নষ্ট হয় এবং সঙ্গে সঙ্গে নিজেরও অবনতি ঘটে। প্রয়োগ ভেদে বুদ্ধির মূল্যভেদ হয়ে থাকে। একই বুদ্ধি সৌন্দর্য, প্রেম, আনন্দ ইত্যাদি সুকুমার বৃত্তির সঙ্গে আত্মীয়তা স্থাপন করে মনীষার উচ্চস্তরে উন্নীত হয়, আবার মদ, মাৎসর্য, লোভ ইত্যাদি অসুন্দর বৃত্তির সংস্পর্শে এসে চালাকের নিম্নস্তরে নেমে আসে। রবীন্দ্রনাথ যদি তার বুদ্ধিকে সাহিত্য, শিল্প ও বিশ্বচিন্তায় না লাগিয়ে ব্যারিস্টারি কাজে লাগাতেন, তা তার বুদ্ধির উন্নয়ন না হয়ে অবনতিই ঘটত, এবং তিনিও মনীষার মর্যাদা না পেয়ে একজন সুচতুর আইনজীবীর সম্মান লাভ করতেন। তাহলে বলতে পারা যায়, মানুষের মূল্য নির্ধারণের ব্যাপারে বুদ্ধির প্রাচুর্য নয়, উৎকর্ষই গণনার বিষয়। কার কি পরিমাণ বুদ্ধি আছে তা দেখে লাভ নেই, কে কতখানি বুদ্ধির উৎকর্ষ সাধন করেছে তাই দেখার বিষয়। বুদ্ধির অপ্রতুলতা কি প্রাচুর্যের জন্য মানুষের নিন্দা কি প্রশংসা করা ঠিক নয়, কেননা তা প্রকৃতির দান, আর প্রকৃতির খেয়ালের উপর কারো হাত নেই। আমরা ইচ্ছে করলেই বুদ্ধির পরিমাণ বাড়াতে পারি না, কিন্তু উৎকর্ষ বাড়াতে পারি। শিক্ষার কাজই হচ্ছে বুদ্ধির উৎকর্ষ বৃদ্ধি, পরিমাণ বৃদ্ধি নয়। বুদ্ধিজীবীরা যে শিল্পী সাহিত্যিকদের মতো মানুষের আন্তরিক শ্রদ্ধা পান না, তার হেতুও এখানে। বুদ্ধির প্রাচুর্যের দিক দিয়ে তারা যে কারো চেয়ে কম যান না তা নয়, হয়তো অনেক ক্ষেত্রে শিল্পী সাহিত্যিকদের বহু পশ্চাতেও ফেলে যান, কিন্তু সৌন্দর্য, আনন্দ ও প্রেমের সঙ্গে সম্বন্ধ রক্ষা করে চলেন না বলে উৎকর্ষের দিক দিয়ে তারা অনেক পেছনে পড়ে থাকেন। তাই প্রচুর বুদ্ধির অধিকারী হওয়া সত্ত্বেও মনীষা আখ্যা তাদের ভাগ্যে জোটে না, কেননা সংস্কৃত সুন্দর বুদ্ধি মনীষা, অসংস্কৃত অসুন্দর বুদ্ধি মনীষা নয়, চাতুর্য। উভয়ে আকাশ পাতাল প্রভেদ। একটি নোংরামি মুক্ত নির্মল আত্মার সরোবরে ডুব দিয়ে যেন সুন্দর হয়ে উঠেছে, আরেকটা নোংরা, কুশ্রী, ন্যাক্কার জনতার দরুন তার দিকে তাকানোই যায় না। অসংস্কৃত অসুন্দর বুদ্ধিকে সংস্কৃত ও সুন্দর করে তোলা শিক্ষার একটি বড় উদ্দেশ্য। না, ভুল বলেছি, শিক্ষা মানেই তাই। বিবিধ জ্ঞানানুশীলন সত্ত্বেও বুদ্ধির সংস্কার না হলে শিক্ষা সার্থক হয়েছে বলা যায় না। বুদ্ধির সংস্কার মানে মূল্যবোধ সম্বন্ধে সচেতনতা, আর সৌন্দর্য, আনন্দ, প্রেম প্রভৃতির সুকুমার বৃত্তির সংস্পর্শে এসেই মূল্যবোধের উন্মেষ হয়। মূল্যবোধ ও যুক্তি বিচারের প্রভুত্ব সামাজিক নিরাপত্তার উপর নির্ভরশীল। নিরাপত্তার অভাব হেতু অসভ্যদের ভেবেচিন্তে চলার সময় নেই। পরিবার ও আত্মরক্ষার জন্য সকল সময়ই তাদের সহজ প্রবৃত্তির উপর নির্ভর করে চলতে হয়। সহজ প্রবৃত্তি যা আদেশ করে তাই তারা নিরুপায়ের মতো জো হুকুম বলে তামিল করে। সহজ প্রবৃত্তির ঊর্ধ্বে যে মন, তার কোনো খবরই রাখে না, তাই প্রয়োজনের কারাগারে তা আবদ্ধ, অপ্রয়োজনের মুক্ত প্রান্তরে বিচরণ করতে অক্ষম। একটি সুন্দর সনেট যে একটি সুস্বাদু ভাজা ডিমের চেয়ে মূল্যবান, এ ধারণা অসভ্যদের নেই। শুধু অসভ্যদের কথাই বা বলি কেন, নিম্ন স্তরের সভ্যদের মধ্যেও এ ধারণার অভাব। যন্ত্রবিদ্যার চেয়ে সুকুমার বিদ্যা শ্রেষ্ঠ। অন্নবস্ত্রের চিন্তায় অস্থির মানুষকে এ কথা বোঝাতে যাওয়া বাতুলতা। প্রয়োজনের নিগড়েই যাকে সারাক্ষণ আবদ্ধ থাকতে হয়, প্রয়োজনাতিরিক্তের প্রতি নজর দেওয়ার তার সময় কোথায়? কাজেই কাজ নিয়েই তার সময় কাটে, লীলারস সম্ভোগের অবসর জোটে না। তাই সভ্যতা সম্মত মনোবৃত্তির পরিচয় দেওয়া তার পক্ষে সম্ভব হয় না। সভ্যতার জন্য অবসরের প্রয়োজন প্রশ্নাতীত, আর নিরাপত্তা অবসরের লালয়িত্রী। যেখানে নিরাপত্তা নেই
সেখানে মূল্যবোধ ও বিচারশীলতা নেই। আর মূল্যবোধ ও বিচারশীলতার অভাব মানে সুসভ্যতার অভাব। নিরাপত্তা সভ্যতার সহায়, কিন্তু তাই বলে নিরাপত্তা অথবা তার উপায়কে সভ্যতা বলা যায় না। এই যে আমি নিশ্চিন্ত মনে বসে বসে রচনা লিখছি, এর পেছনে রয়েছে পুলিশের অস্তিত্ব। পুলিশ না থাকলে তা কখনো সম্ভব হতো না। নিয়ত আমাকে পরিবার ও আত্মরক্ষার্থে ব্যস্ত থাকতে হতো। কিন্তু তাই বলে পুলিশ সভ্যতা নয়, সভ্যতার রক্ষক মাত্র। গোলাপের সঙ্গে কাটার যে সম্বন্ধ, সভ্যতার সঙ্গেও পুলিশের সেই সম্বন্ধ। উভয়ই আত্মরক্ষার উপায়, আত্মবিকাশের উপায় নয়। তবু সঙ্গীন বন্দুক, কামান বারুদকে অনেকে সভ্যতা বলে ভুল করে। প্রকৃতি বিজয়ের ফলে যা আসে তা সভ্যতা নয়, আত্মমার্জিতির ফলে যা পাওয়া যায় তাই সভ্যতা। প্রকৃতি বিজয়ের মত্ততা হেতু মানুষ আত্মমার্জনার কথা একরকম ভুলেই যাচ্ছে। তাই মনে হয় প্রকৃতি বিজয় মানুষের জীবনে আশীর্বাদের মতো না এসে মহা অভিশাপের মতোই আবির্ভূত হয়েছে। বিজিতের চরণে ছেলাম ঠুকে বিজেতা অসহায়ের মতো দাসখত দিতে দ্বিধা করেনি। ফলে মূল্যবোধ তিরোহিত হল। বিচার বুদ্ধি স্বার্থ সিদ্ধির কাজ ছাড়া আর কোনো বড় কাজে ব্যবহৃত হওয়ার সুযোগ পেল না। অতএব বলতে ইচ্ছে হয়, প্রকৃতি বিজয় না হলে যেন ভালো হতো। কেননা তাহলে বিজিগীষু মানুষ স্থূল বস্তু জগতের পরিবর্তে অন্য কোনো সূক্ষ্ম জগৎ জয় করবার প্রেরণা লাভ করত এবং ধ্যান কল্পনার পূজা করে ইতরতা মুক্ত হতে পারত। মনে রাখা দরকার, যা দিয়ে বাঁচা যায় তা সভ্যতা নয়, যার জন্য বাঁচা হয় তাই সভ্যতা। তাই ভাত কাপড়ের জোগাড়কে সভ্যতা না বলে সৌন্দর্য ও আনন্দের আয়োজনকেই সভ্যতা বলা সঙ্গত। মূল্যবোধের অভাবে মানুষ একথা উপলব্ধি করতে পারছে না বলে ক্রমবিকাশ ব্যাহত হচ্ছে। মানুষ যে তিমিরে সে তিমিরেই থেকে যাচ্ছে। উপায়কে উদ্দেশ্য বলে গ্রহণ করার এই শাস্তি। এই শাস্তি থেকে মুক্তি পেতে হলে মূল্যবোধ সম্বন্ধে সচেতন থাকা দরকার। মূল্যবোধের সচেতনতা মানে সৌন্দর্য ও আনন্দ সম্বন্ধে সচেতনতা। কিন্তু আনন্দ আজ অবজ্ঞাত। আরাম তার স্থান দখল করে বসেছে। আরামের আয়োজনকেই আনন্দের আয়োজন বলে মনে করে লোকে ভুল করছে। এ দুবস্তু যে এক চিজ নয়, সম্পূর্ণ আলাদা জিনিস, সে সম্বন্ধে মানুষকে সচেতন করে তুলতে না পারলে সমূহ ক্ষতি। আনন্দ মানসিক ব্যাপার, আরাম শারীরিক। আরামের জয়ে শরীরেরই জয় হচ্ছে। মন বেচারি কোনো ঠাসা হয়ে কোনো প্রকারে দিন গুজরান করছে মাত্র। তার দিন ফিরিয়ে আনতে না পারলে পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকার। কারণ সংগ্রাম আরামের জন্যই হয়ে থাকে, আনন্দের জন্য হয় না। আনন্দ একান্তভাবে বস্তু নির্ভর নয়, আরাম একান্তভাবে বস্তু নির্ভর। আর বস্তুর জন্যই যুদ্ধ। তাই পৃথিবীকে যুদ্ধমুক্ত করতে হলে আরামের চেয়ে আনন্দ তথা শরীরের চেয়ে মনকে বড় করে তোলা দরকার। নইলে যুদ্ধবিরতির সমস্ত চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। দৃষ্টিভঙ্গিই ইষ্টানিষ্টের মূল। তাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন সর্বাগ্রে প্রয়োজনীয়। দৃষ্টিভঙ্গির পরিবর্তন তথা মূল্যবোধের প্রতি দৃষ্টি না রেখে সমাজ পরিবর্তনের চেষ্টা করলে আশাপ্রদ ফল পাওয়া যাবে বলে মনে হয় না। মূল্যবোধ লক্ষ্য, সমাজ পরিবর্তন উপলক্ষ, এ কথাটা ভালো করে মনে রাখা চাই। নইলে সমাজ পরিবর্তন আমাদের বেশি দূর নিয়ে যেতে পারবে না। শেষ পর্যন্ত রাজতরণে এসেও রাজার দেখা না পেয়ে আমাদের ফিরে যেতে হবে। যারা বলেন সমাজ পরিবর্তন হলে মূল্যবোধ আপনা আপনি সৃষ্টি হবে, সেজন্য পূর্ব থেকে সচেতনতা বা প্রয়াসের প্রয়োজন নেই, তাদের সঙ্গে আমরা একমত হতে পারি না। এজন্য যে মনুষ্যত্বকে তারা যতটা সস্তা মনে করেন, আসলে তা ততটা সস্তা বা সহজসাধ্য ব্যাপার নয়। সেজন্য সদা জাগৃতির প্রয়োজন। আর মূল্যবোধ তথা সৌন্দর্য ও আনন্দ সম্বন্ধে সচেতনতা সদা জাগৃতির লক্ষণ। মনুষ্যত্বকে যারা সমাজ পরিবর্তনের বাই প্রোডাক্ট মনে করেন,
তাদের সঙ্গে একমত হতে পারলুম না বলে দুঃখিত। মূল্যবোধের অভাবের দরুন আমরা আসলকে নকল, নকলকে আসল, লক্ষ্যকে উপায়, উপায়কে লক্ষ্য মনে করছি। কোন জিনিসের উপর কোন জিনিস স্থাপিত হওয়া দরকার, কোনটা জীবনের পাদপীঠ, কোনটা শিরোপা, তা বুঝতে পারা যাচ্ছে না বলে জীবনকে শিল্পের মতো ধাপে ধাপে সাজিয়ে তোলা সম্ভব হচ্ছে না। ফলে অন্ন বস্ত্রের আয়োজন আনন্দ উপভোগের উপায় না হয়ে আনন্দ উপভোগী অন্নবস্ত্র উপার্জনের উপায় হয়ে দাঁড়িয়েছে। লোকেরা যখন সৌন্দর্য ও আনন্দের প্রয়োজনীয়তা স্বীকার করে তখন বিজ্ঞের মতো বলে থাকে, আরে একটু আনন্দ উপভোগ না করলে কর্ম উদ্যম বজায় থাকবে কি করে? আর কর্ম উদ্যম বজায় না থাকলে আমরা জগতের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবো কোন উপায়ে? যে কর্ম উদ্যম বজায় রাখার জন্যই আনন্দের প্রয়োজন, তার নিজস্ব কোনো সার্থকতা নেই। উপায়কে লক্ষ্য আর লক্ষ্যকে উপায় করে দেখার এ এক চমৎকার নিদর্শন। বিজ্ঞজনরা আনন্দ কথাটা ব্যবহার করে বটে, কিন্তু আসলে তারা যা বোঝাতে চায় তা হচ্ছে ফুর্তি। জীবনের গভীরতার সঙ্গে পরিচয় নেই বলে আনন্দ কি বস্তু তা তারা ধারণা করতেই পারে না, পারলে তাকে উপায় না করে লক্ষ্যই করত। বহির্জীবনের চেয়ে অন্তর্জীবন বড়, এই মূল্যবোধের শিক্ষা। তাই বাইরের জন্য ভেতরকে, স্থূলের জন্য সূক্ষ্মকে বলি দেওয়া মূল্যবোধ সম্পন্ন মানুষের মনোপুত নয়। সুকুমার বৃত্তির বিকাশেই জীবনের চরিতার্থতা, স্থূল ভোগে নয়। এই বিশ্বাস আছে বলে সূক্ষ্ম উপভোগের দিকেই তার ঝোঁক। প্রয়োজনের দাবির চেয়ে অপ্রয়োজনের দাবিই তার কাছে বড়, কিন্তু তাই বলে প্রয়োজনের দাবিও সে অস্বীকার করে না। দেহের জন্য আত্মা বিক্রয় যেমন তার কাছে মহা অপরাধ, তেমনি প্রয়োজন বোধে জীবনের জন্য আত্মা বিক্রয় না করাও মহাপাতক। বেঁচে থাকার দাবি তার কাছে সর্বাগ্রগণ্য, কিন্তু ওই পর্যন্তই। জীবন ধারণের জন্য আত্মা বিক্রয় সমর্থন করলেও সাংসারিক উন্নতির জন্য আত্মা বিক্রয় সে কোনো দিনও সমর্থন করে না। সে জানে সংস্কৃতির যদি কোনো শত্রু থাকে তো সে এই সাংসারিক উন্নতির চেষ্টা। কেননা সংস্কৃতি মানে সুকুমার বৃত্তিসমূহের উৎকর্ষ সাধন, আর সাংসারিক উন্নতির চেষ্টা শিলাবৃষ্টির মতো সুকুমার বৃত্তির বিকাশ উন্মুখ মুকুলগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যায়। আগে জীবন পরে সংস্কৃতি, এ কথা সে মানে, কিন্তু আগে সাংসারিক উন্নতি পরে সংস্কৃতি, এ কথা সে কিছুতেই স্বীকার করতে প্রস্তুত নয়। সাংসারিক উন্নতির চেষ্টা সংস্কৃতি কামনাকে এমনভাবে দাবিয়ে রাখে যে তার কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। আলো হাওয়ার স্পর্শবঞ্চিত ফুলের মতো অবচেতনের অন্ধকারে আবদ্ধ থেকে তা ধীরে ধীরে শুকিয়ে ঝরে যায়। লক্ষ্মী সরস্বতীর প্রাবাদিক কোন্দল ভিত্তিহীন নয়। ধন আর মন একসঙ্গে যায় না। ধনকে যে চেয়েছে, মনকে সে পর করেছে, আর মনকে যে কামনা করেছে, ধন তার দিকে ফিরেও তাকায়নি। এ তো সচরাচরই দেখতে পাওয়া যায়। তাই লক্ষ্মীর ধনভাণ্ডারকে সমানভাবে বেটে দেওয়ার উদ্যম সত্যিই প্রশংসনীয়। অতি ভোগ ও ভোগহীনতার পাপ থেকে মানুষকে মুক্তি দেওয়ার এই একমাত্র পথ, কিন্তু তা করতে হবে সরস্বতীর প্রতি দৃষ্টি রেখে, লক্ষ্মীর দিকে নজর রেখে নয়। ধনসাম্যের উদ্দেশ্য হোক সার্বজনীন সরস্বতী পূজা, তবেই তা মানুষের সত্যিকার মুক্তির বাহন হতে পারবে। বলা বাহুল্য, লক্ষ্মী মানে কল্যাণ আর সরস্বতী মানে সৌন্দর্য। কল্যাণের জগৎ থেকে সৌন্দর্যের জগতে গমন প্রাণের পক্ষে অধিরোহণী, অবরোহণ নয়। আর কল্যাণের জগতে থেকে যাওয়াকে অবরোহণ বলা গেলেও অধিরোহণ বলা যায় না। তাই কল্যাণকে সৌন্দর্যের বাহন করে তোলা দরকার, নইলে প্রগতি একটি তাৎপর্যহীন বাদ কি বাদ হয়ে দাঁড়ায়। মূল্যবোধ সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে দুটি কারণে। প্রথমত, আমেরিকার সঙ্গে আমাদের সম্বন্ধ হতে চলেছে, আর আমেরিকা জাত হিসেবে স্থূলবুদ্ধি। গভীর জীবনের স্বাদ তারা পেতে চায় না। তারা যা চায়
তা আনন্দ নয়, স্ফূর্তি। ভোগেই তারা পটু, উপভোগে নয়। ছন্দ ও সুষমাময় জীবন তারা কল্পনায় করতে পারে না। সমস্ত দিন ব্যাংকের লেজারের উপর ঝুঁকে পড়ে হিসাব মেলানো আর সন্ধ্যাবেলা সুরামত্ত হয়ে সারা দিনের পরিশ্রমজনিত দুঃখ লাভের প্রয়াস, এই তাদের কাছে জীবন। কোনো প্রকার গভীর অনুভূতি কি সুন্দর কল্পনা তাদের জীবনে সাড়া জাগাতে পারে না। সুখের আত্মান্তিক প্রয়াস যে সুখের অন্তরায়, এ ধারণা তাদের নেই। অর্থকামনার চাকার নিচে জীবনের সুকুমার বৃত্তিগুলো মাড়িয়ে দিতে তারা কুণ্ঠাবোধ করে না। তাই আমেরিকা সভ্য হয়ে রইল, সুসভ্য হতে পারল না। অবশ্য এসব কথা বলার অধিকার আমার নেই এবং বলতুমও না, যদি ব্রার্টন রাসেল প্রমুখ চিন্তাশীলদের রচনার সঙ্গে পরিচয় না ঘটত। রাসেল তো মাঝে মাঝে আমেরিকার প্রতি রাগে লাল হয়ে ওঠেন। তার দুঃখ এই যে আমেরিকার মনোবৃত্তি সমগ্র পৃথিবীর মনোবৃত্তি হতে চলেছে। অচিরেই সমস্ত দেশ আমেরিকার মতো আনন্দবোধহীন ও স্থূলবুদ্ধি হয়ে পড়বে। এমনকি এমন যে তার প্রিয় দেশ চীন, যা তার মতে চিন্তার স্বাধীনতা ও জীবনবোধের দেশ, তাও বাদ পড়বে না। কেননা সকল দেশই আধুনিক হতে চলেছে, আর আধুনিক হওয়া মানে মার্কিন হওয়া। মূল্যবোধের অভাবের দরুন আমেরিকার প্রভাবে পৃথিবীর কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি। তাই সাবধান হওয়া দরকার। আত্মিক ব্যাপারে অতৃপ্তি ভালো, তা জানার সীমানা ডিঙিয়ে অজানার রাজ্যে উকি দেওয়ার প্রেরণা জাগায়। কিন্তু বাস্তব ব্যাপারে অতৃপ্তিবোধ মারাত্মক, তা আত্মার সৃজনী শক্তিকে পঙ্গু ও অথর্ব করে রাখে, তাকে স্বচ্ছ গতি হতে দেয় না। A dissatisfied Socrates is 1,000 times better than a satisfied pig. এই উক্তিতে যে অতৃপ্তির প্রতি ইঙ্গিত রয়েছে তা এই আত্মিক অতৃপ্তি, ডিভাইন ডিসকন্টেন্ট। বস্তুগত অতৃপ্তি নয়। আত্মিক অতৃপ্তি এক প্রকারের সুখ, পরম বেদনা। বস্তুগত অতৃপ্তি নির্জলা দুঃখ ছাড়া আর কিছুই নয়। তা সৃষ্টির প্রেরণা যোগায় না, ব্যাহত করে, তাই তা পরিত্যাজ্য। এ হ্যাপি ম্যান ইজ হি হু নোজ হোয়াট হি ওয়ান্টস। বস্তুত কি চাই তা ভালো করে জানা থাকলে মানুষ সহজেই সুখী হতে পারে। কিন্তু মুশকিল এই যে আমেরিকানদের তথা আধুনিকদের অভাববোধের অন্ত নেই। তারা কেবলই আরও চাই করছে। কি তাদের দরকার, কি না হলেও চলে, তা জানা নেই বলে সব কিছুই তারা চায়। আর সব কিছু চাওয়া মানে জীবনের দুঃখকে দাওয়াত করা। অভাবের মাত্রা বাড়িয়ে চলা আর দুঃখের মাত্রা বাড়িয়ে চলা এক কথা। বস্তু সাধনার উদ্দেশ্য বস্তুর বন্ধন থেকে মুক্তি পাওয়া। প্রবল বস্তু সাধনা সত্ত্বেও আমেরিকা বস্তুর বন্ধন থেকে মুক্তি পাচ্ছে না এই উদগ্র ক্ষুধার জন্য। আরও চাই মনোবৃত্তি তাকে উন্নত ও সুন্দর জীবনের স্বাদ পেতে দিচ্ছে না। অমৃতের কামনা নেই বলে সে কেবলই বস্তুর দাস হয়ে পড়েছে। এই দুরবস্থা থেকে মুক্তির জন্য দিস ফার অ্যান্ড নো ফার্দার, এই পর্যন্তই, এর বেশি নয়, এই বাণীর প্রয়োজন হয়ে পড়েছে। যে জাতি বা দেশ শুধু মুখে উচ্চারণ করে নয়, জীবনে রূপায়িত করে এই বাণী প্রচার করবে, তার দ্বারাই জগতের কল্যাণ সাধিত হবে। অতিভোগ ও ভোগহীনতার বর্বরতা থেকে মানবজাতিকে মুক্তি দেওয়ার ক্ষমতা তারই আছে। কিন্তু একটি কথা, তারও মূল্যবোধ সম্বন্ধে সচেতন থাকা চাই। দ্বিতীয়ত, আমরা নতুন রাষ্ট্রের অধিবাসী, আর নতুন রাষ্ট্র ও যুদ্ধকালীন রাষ্ট্র মূল্যবোধকে তলিয়ে দিয়ে প্রয়োজনবোধকে উপরে তুলে ধরে। যুদ্ধকালীন রাষ্ট্রে ব্যক্তির আত্মপ্রকাশের দাবিকে ভয়ের চোখেই দেখা হয়। তাই তাকে দমিয়ে দেওয়ার উদ্দেশ্য রাষ্ট্রের জন্য জান কোরবানের বাণীকে লোভনীয় করে তুলে ধরা হয়। বাকচাতুর্যের দ্বারা বীরত্ববোধ ও উগ্র স্বদেশ প্রেমের কাছে আবেদন জানানো হয় বলে বুদ্ধিবৃত্তি সহজেই কাবু হয়ে পড়ে। সমালোচনা শক্তি একেবারেই পঙ্গু হয়ে যায়। আরে ছিছি, নিজের জীবনটা ভোগ করতে চাও? নিজের জীবন তো সকলেই ভোগ করে।
তাতে কি মহত্ব আছে? মহত্ব রয়েছে জীবন দেওয়ায়। যদি জাতির জন্য, ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য জীবন দিতে পারো, তো বুঝবে তোমার ধমনীতে দামি রক্ত প্রবাহিত, নইলে আর তোমার জীবনের মূল্য কি? ব্যাস, তরুণ সম্প্রদায়কে বোকা বানাবার পক্ষে এই যথেষ্ট। বহ্নি বিবিক্ষু পতঙ্গের মতো সমরানলে পুড়ে মরার জন্য অমনি তারা দলে দলে ছুটে চলবে। তাদের এই প্রাণদানে জগতের কতটুকু লাভ হবে তা একবারও ভেবে দেখবে না। সত্যি বলতে কি, যুদ্ধ জিনিসটা তরুণ সম্প্রদায়ের বোকামির উপর নির্ভর করেই আজ পর্যন্ত বেঁচে আছে। আবেগের প্রাবল্য কমিয়ে দিয়ে তারা যদি একটুখানি সচেতন বুদ্ধির চর্চা করত, তবে তা বহু পূর্বেই নিশ্চিহ্ন হয়ে যেত। যুদ্ধে যে তরুণদেরই সবচেয়ে বেশি ক্ষতি। আবেগের প্রাবল্যের দরুন তারা তা সহজে উপলব্ধি করতে পারে না। যুদ্ধকালীন রাষ্ট্রের এই চিত্র, নতুন রাষ্ট্রের চিত্রও অনেকটা এরই মতো। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সদ্ভাব না থাকলে এখানেও যুদ্ধের বাণী বড় হয়ে ওঠে, নইলে কর্মের বাণী প্রাধান্য লাভ করে। কর্ম করো, কর্ম করো, হে নতুন রাষ্ট্রের নাগরিকগণ। নিজের ভোগের দিকে না তাকিয়ে অনবরত রাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে চলো। ওই যে গুবরে পোকা, সেও তো নিজের জন্য জীবন ধারণ করছে। তাহলে তার জীবন আর তোমার জীবনের পার্থক্য কোথায়? নিঃস্বার্থ কর্মই মনুষ্যত্ব। অতএব স্বার্থলেশহীন হয়ে কাজ করে যাও। স্বার্থের কথা ভেবে না হোক, জীবনকে কলঙ্কিত করো না। কর্মের বাণীর সঙ্গে একটা মতবাদ বা আদর্শ মাথায় ঢুকিয়ে দেওয়া হয় মানুষকে আত্মচেতনাহীন করে তোলার উদ্দেশ্যে। তখন পুতুল নাচের পুতুলের মতো তাকে যদৃচ্ছা চালনা করা সহজ হয়ে পড়ে। নতুন রাষ্ট্রের সবচেয়ে বড় ত্রুটি এই যে তাতে সুকুমার বিদ্যার চেয়ে কেজবিদ্যা প্রাধান্য লাভ করে। আর কেজবিদ্যা ধীরে ধীরে সুকুমার বৃত্তির ধারগুলো বেমালুম ভোঁতা করে দিয়ে মানুষকে অনুভূতিহীন মাংসপিণ্ডে পরিণত করে। কেজবিদ্যার বিরুদ্ধে আমাদের বলার কিছুই নেই, তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু সে যদি সুকুমার বিদ্যাকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তার গতিটি দখল করে বসতে চাইতো, আপত্তি না জানালে অন্যায় করা হবে। শিক্ষার একটি বড় উদ্দেশ্য জীবন উপভোগের ক্ষমতা বর্ধন। কেজবিদ্যার দাবি বড় হয়ে উঠলে সে উদ্দেশ্যটি চাপা পড়ে যায়। শিক্ষা জীবনার্জনের উপায় না হয়ে জীবিকা উপার্জনের উপায় হয়ে ওঠে। ফলে সূক্ষ্ম উপভোগের অভাবে বর্বরতার সীমানা ডিঙিয়ে যাওয়া সম্ভব হয় না। মানুষ আত্মিক জগতে উন্নীত হয়ে যেতে পারে, বস্তুর সে ক্ষমতা নেই। প্রয়োজনের তাগিদে নতুন রাষ্ট্রের কর্তারা সে কথা ভুলে যান। তাই নতুন রাষ্ট্রে মূল্যবোধ সম্বন্ধে সচেতন থাকা বিশেষ প্রয়োজন। চূড়ার দিকে নজর রেখেই গোড়ার কথা ভাবা দরকার, নইলে গোড়াতেই আবদ্ধ হয়ে থাকতে হয়, চূড়ায় ওঠা আর সম্ভব হয় না। মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশের দিকে নজর রেখেই রাষ্ট্র গড়ে তোলা দরকার, নইলে শেষ পর্যন্ত তা মানুষের মুক্তির উপায় না হয়ে বন্ধনের রজ্জু হয়ে দাঁড়ায়। মনে রাখা দরকার, রাষ্ট্রের পুতুল পূজার জন্য মানুষের জন্ম হয়নি, মানুষের বিকাশের জন্যই রাষ্ট্রের জন্ম হয়েছে। অতএব লক্ষ্যের প্রতি নিবদ্ধ দৃষ্টি হওয়া দরকার, নতুবা বিড়ম্বনা ছাড়া আর কিছুই লাভ হবে না। মানুষের মুক্তির জন্যই রাষ্ট্র, আর মুক্তি মানে বস্তুর বন্ধনমুক্ত হয়ে সৌন্দর্য ও আনন্দলোকে উন্নয়ন। মানুষ ব্যক্তি হিসেবে অনেক দূর এগিয়ে গেছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জগতে তার অভিযান চলেছে, কিন্তু জাতি হিসেবে সে বেশি দূর এগিয়ে যেতে পারেনি। রাষ্ট্রের কাজ বস্তুর বন্ধনমুক্ত করে দিয়ে মানুষের ক্রমবিকাশে সহায়তা করা। এ ব্যাপারে কেজবিদ্যার দান অপরিসীম, কিন্তু মুক্তির মানে কেবল বস্তুর থেকে নিষ্কৃতি নয়, আরও কিছু। বস্তুর বন্ধনমুক্ত হয়ে ধ্যানকল্পনার জগতে যেতে না পারলে সত্যিকারের মুক্তি লাভ হয় না। সাহিত্য, শিল্প, দর্শন ইত্যাদির সংস্পর্শে এসে মানব মনের যে ক্রমিক উন্মোচন, তারই নাম মুক্তি। এ ব্যাপারে সুকুমার বিদ্যার একচেটে অধিকার,
কেজবিদ্যা এখানে দাঁত ফোটাতে পারে না। তাই সুকুমার বিদ্যার এত প্রয়োজন। সুকুমার বিদ্যাকে অবজ্ঞা করা আর মূল্যবোধহীনতার পরিচয় দেওয়া এক কথা। যুক্তিবিচার আর মূল্যবোধে যে খুব পার্থক্য আছে তা নয়। মূল্যবোধকে যাচাই করে নেওয়ার পদ্ধতি যুক্তিবিচার। একই বস্তু অনুভূতি লোকে একরূপ, বুদ্ধি লোকে অন্য রূপ লাভ করছে, তাই প্রভেদ, কিন্তু উভয়েই মূলত এক। মূল্যবোধকে সংশ্লিষ্ট যুক্তিবিচার আর যুক্তিবিচারকে বিশ্লিষ্ট মূল্যবোধ বললে ভুল হবে না। তাই যুক্তিবিচার সম্বন্ধে আর বেশি কিছু বলা সঙ্গত মনে হলো না। পরিশেষে আমার বক্তব্য এই যে জীবন মান নয়, মূল্যবোধ ও যুক্তিবিচারই জীবন সমৃদ্ধির পরিমাপক। এই দুই গুণের পরিচয় যিনি যত বেশি দিতে পেরেছেন তিনি তত বেশি উন্নত বলে পরিগণিত হয়েছেন যুগে যুগে। কালে কালে মানুষ তারই মহিমা কীর্তন করেছে ও করবে। তাই তাদের জয় কামনা করে আমি বক্তব্য সমাপ্ত করছি। যুক্তিবিচার আর মূল্যবোধ এই দুটি কথা আমাদের জপমন্ত্র হোক। তাহলেই আমরা বর্বরতা মুক্ত হয়ে সুন্দর ও সুসভ্য হতে পারব। চাই কি, যাকে বলা হয় আভ্যন্তরীণ দিব্যসত্তা, তার সঙ্গেও আমাদের মোলাকাত হয়ে যেতে পারে। এই ছিল মূল্যবোধ ও যুক্তিবিচার প্রবন্ধটি। কে কোথা থেকে শুনছেন এবং প্রবন্ধটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রবন্ধ প্রিয় শ্রোতাদের জন্য মোতাহের হোসেন চৌধুরীর আরও 3টি প্রবন্ধের অডিও বুক লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।